নির্বাচনের আগে সংস্কার হবে নাকি পরে সংস্কার হবে, কোন প্রক্রিয়ায় সংস্কার হবে, এই বিষয়গুলো নিয়ে বিভক্ত রাজনৈতিক দলগুলো দেখে নিয়ে আসতে চায় দলগুলোর অবস্থান। এখানে মূলত জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের পর থেকেই তারা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে এসেছিল। এটি মূলত এমন একটি নির্বাচন যার মাধ্যমে নতুন করে একটি সংবিধান রচনা করা হবে। যদিও এ নিয়ে বিপক্ষে নানান মত ছিল, আবার পক্ষেও নানান মত ছিল। সব মিলিয়ে এখনও এনসিপির অবস্থান এখানেই। এছাড়া জামাত গণভোটের দাবি জানিয়েছে, অর্থাৎ যে 84টি বিষয়ে ঐকমত্য হয়েছে নোট অফ ডিসেন্ট সহ, যদি নোট অফ ডিসেন্ট ছাড়া বলি সেখানে 11টা নোট অফ ডিসেন্ট আছে, অর্থাৎ 73টা বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে এবং এই ঐকমত্য হওয়া বিষয়গুলো নির্বাচনের আগেই বাস্তবায়ন চায় জামাত এবং সেটি গণভোটের মাধ্যমেই সেটি বাস্তবায়ন হোক বলে তাদের দাবি। এছাড়া বিএনপির অবস্থান পরবর্তী সংসদ, তারা মূলত পরবর্তী সংসদ এটি বাস্তবায়ন করবে। পরবর্তী সংসদ এই নির্বাচন এবং এই যে সংস্কারগুলো হচ্ছে সেগুলো বাস্তবায়ন করবে জন্য যা যা প্রয়োজন, এই দাবিগুলোই বিএনপি বরাবরই জানিয়ে এসেছে এবং এখনও তার অবস্থান এখানে। আমরা একটু দেখে নিতে চাই আপিল বিভাগের রায়ে কিছু বাতিল হওয়া সংবিধান সংশোধনী। এখানে মূলত যে বিষয়গুলো প্রশ্ন উঠেছে, যখন বিএনপি দাবি করছে পরবর্তী সংসদ এগুলো যখন বাস্তবায়ন করবে এই সংবিধান সংস্কারের, কিন্তু বেশ কিছু মৌলিক ইস্যু রয়েছে যেটি পরিবর্তন করলে সংবিধানের মূল কাঠামোই পরিবর্তন হয়ে যেতে পারে। আর এর আগে এই সংবিধানের মূল কাঠামো বা চরিত্র পরিবর্তন হয়েছে এই কারণ দেখিয়ে আপিল বিভাগ বেশ কিছু সংশোধনী বাতিল করেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পঞ্চম সংশোধনী, যেটি 1979 সালে প্রণয়ন হয়। এটি ছিল মূলত 15 আগস্ট 1975 থেকে 9 এপ্রিল 1979 সাল পর্যন্ত সামরিক শাসন এবং এর কার্যক্রমের বৈধতা, এবং সেটি মূলত বাতিল করা হয় আপিল বিভাগ 2010 সালে। এবং এটি বাতিলের জন্য যুক্তি দেখানো হয়েছিল যে সামরিক আইন দ্বারা সংবিধান সংশোধনের কোনো ক্ষমতা নেই এবং জনগণের ভোট ছাড়া এই ধরনের সংশোধনী বৈধ হতে পারে না। এবং এরপরে যে সপ্তম সংশোধনী আনা হয় এবং সেটি 1986 সালে প্রণয়ন করা হয়েছিল, যেটি মূলত 24 মার্চ 1982 সাল থেকে 11 নভেম্বর 1986 পর্যন্ত এরশাদের সামরিক শাসন এবং তার কার্যক্রমের বৈধতা দেওয়া হয়েছিল। যদিও ঠিক একই কারণ দেখিয়ে 2005-এই এই সপ্তম সংশোধনী বাতিল করে দেওয়া হয় এবং সেখানেও আপিল বিভাগ বলেছে যে এই এরশাদের সামরিক শাসনও ছিল অসাংবিধানিক এবং বিচার বিভাগ বলেছে যে সশস্ত্র বাহিনীর ক্ষমতা দখল মানেই রাষ্ট্রদ্রোহিতা, এই অভ্যুত্থান জোর করে ক্ষমতা নেওয়ার বৈধতা দেওয়ার কারো অধিকার নেই। এবং একই সঙ্গে 13তম ত্রয়োদশ সংশোধনী, যেটি 1996 সালে পাশ হয়, যেটি মূলত জনদাবি ছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, যেটি মূলত এরশাদের পতনের পর রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতেই সেটি 1996 সালে গিয়ে সেটি বাস্তবায়ন করেছিল তৎকালীন বিএনপি সরকার এবং সেটি কিন্তু বাতিল করে দেওয়া হয় 2011 সালে। এবং সেটি বাতিল করার জন্য তখন কারণ দেখানো হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদীয় গণতন্ত্রের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক এবং নির্বাচিত সরকারের পরিবর্তে অনির্বাচিত ব্যক্তিদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়া সংবিধানের চেতনার বিরুদ্ধে যায়। এই কারণ দেখিয়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া হয় এবং এরপরে কিন্তু 2014, 2018 এবং 2024-এর নির্বাচন হয় এবং সেই নির্বাচন বেশ বিতর্কিত এবং সেই নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। আবার একই সঙ্গে এই তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে, যদিও আমরা এই নিয়ে আরও আলাপ করব। এরপর দেখি 16তম সংশোধনীও কিন্তু বাতিল করা হয়েছিল। আমরা দর্শক এবার একটু দেখে নিতে চাই বিশেষজ্ঞদের পরামর্শ। মূলত এই যে যা আলোচনা হচ্ছে এই ঐকমত্য কমিশনে, সেই ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো যে প্রস্তাবগুলো দিচ্ছেন এবং রাজনৈতিক দলের এই প্রস্তাব বাস্তবায়নের জন্য, যেহেতু অনেকগুলো প্রস্তাব, প্রায় 6 থেকে 7 ধরনের প্রস্তাব আছে, সেখান থেকে বিশ্লেষকরা পরামর্শ দিয়েছেন যে কিভাবে বাস্তবায়ন করা যায় নির্বাচনের আগেই। সেইটি হচ্ছে একটি এই গণভোট এবং সংবিধান আদেশ এর মাধ্যমেই বাস্তবায়ন করা যায় কিনা এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের এইটি উত্থাপন করার পর প্রায় 2 সপ্তাহ অতিবাহিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে পরামর্শ আলাপ আলোচনার জন্য বলা হয়েছে এবং আগামী পরশুদিন অর্থাৎ আগামী 5 অক্টোবর রোববার সেটি নিয়ে আবার
একটি ঐকমত্য কমিশন বৈঠকে বসবে এর বাস্তবায়নের উপায় নিয়ে।